আসসালামু আলাইকুম ভাইয়াপুরা। এই ভিডিওটা মূলত তোমাদের 24 ব্যাচের জন্য, যারা আগামী 17 তারিখে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ। তো আমি মনে করি এটা তোমার জীবনে অন্যতম মূল্যবান পরীক্ষা, আর এই জন্যই কিছু মূল্যবান পরামর্শ নিয়ে তোমাদের বড় ভাই হিসেবে এই ভিডিওটা বানানো, বুঝছো? এই ভিডিওটা আসলে তোমাদের অনেকের জন্যই, তোমরা অনেক দিন ধরে আমাকে বলতেছিলা যে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষা কীভাবে দিব। তো পড়াশোনা নিয়ে তো গাইডলাইন মাঝে মাঝে দিয়েছি, পাশাপাশি আমি চেষ্টা করব এখন তোমাদের একদম বলি আমি নিজে যা করেছিলাম এবং আমি যা করি নাই, যেটা আমার মনে হয়েছে আমি যদি করতাম তাহলে হয়তোবা আমার জন্য আরও বেশি এফেক্টিভ হতো, এই সবগুলো স্ট্র্যাটেজি নিয়ে আজকের এই ভিডিওটা বানানো। তাহলে আমি শুরু করি। তোমার আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনটা তুমি কোনখান থেকে শুরু করতে পারো? পড়াশোনা তোমার কিন্তু হয়ে গেছে, এখন কি দরকার বলো তো? এখন দরকার কেবলমাত্র তোমার একটা মাইন্ডসেট। এই মাইন্ডসেটই মূলত তোমাকে অন্যদের থেকে আলাদা করে দিবে। তুমি চিন্তা করে দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষার এক একটা সিটের জন্য প্রায় 25 জন করে লড়ছে। আর ঢাকা মেডিকেলের একটা সিট যদি আমরা হিসাব করি তাহলে সেখানে দেখা যাবে পার পারসন 600 জনের বেশি লড়ছে। তাহলে তুমি যদি এই 600-র মধ্যে একজন হতে চাও তাহলে বাকি 599 জনের থেকে তোমাকে মাইন্ডসেটে একটু হলেও এগিয়ে থাকতে হবে। তানিম ভাইয়া চেষ্টা করবে তোমাকে অবশ্যই মাইন্ডসেটেই এগিয়ে রাখতে। তাহলে দেখো, প্রিভিয়াস ডে অফ দ্য এক্সাম, তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিন অর্থাৎ 16 জানুয়ারি তুমি কি করবে বা আমি কি করেছিলাম আমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগের দিনে। তাহলে বলি, সবার আগে আমার টার্গেট ছিল যে আমি লাস্ট 10 দিনে মাত্র, বুঝছো, সবগুলো টপিক ওয়াইজ মানে পেপার ওয়াইজ দিন করে রিভিশন দিয়েছিলাম। অনেকেই জানো যে এই সময় দুইবার রিভিশন দেয়, কিন্তু আমি একবার রিভিশন দিয়েছিলাম, বুঝছো। যতগুলো সাবজেক্ট আছে, ধরো ফিজিক্স ফার্স্ট পাওয়ার একদিন, সেকেন্ড পাওয়ার একদিন, কেমিস্ট্রি এভাবে করে দিয়েছিলাম। আর সবার লাস্টে আমি রিভিশন দিই হচ্ছে বায়োলজি, তারপর সাধারণ জ্ঞান, এগুলো। তো আমি চেষ্টা করছি যে প্রিভিয়াস ডে অফ দ্য এক্সামে কোনো কিছু পড়ার যাতে বাকি না থাকে। ধরো তোমার একটা সাবজেক্ট পুরো বাকি থাকলো, বোটানি ফার্স্ট পেপার বা জিকে একদম দেখা বাকি, এইরকম করবা না ভাইয়া। তুমি চেষ্টা করলে এই কয়েকদিনে একটু তোমার রিভিশনটা ফাস্ট করার ট্রাই করো, যাতে ওই দিনটা তুমি মেন্টালি একটু ফাঁকা থাকতে পারো। তাহলে ওই দিন আমি চেষ্টা করব আমার নতুন কোনো পড়া রিভিশন না দিতে, নতুন করে পড়া না পড়তে। আবার ধরো আগে থেকে তুমি একদমই রিভিশন দাও না, এইরকম যাতে না হয়, কারণ এটা মাইন্ডসেট একটা বড় ধরনের সমস্যা তৈরি করে। তুমি যেহেতু মেডিকেলে ভালো সিট পাইতে চাও, তোমাকে চেষ্টা করতে হবে এই পরীক্ষাটায় সর্বোচ্চ তোমার যাতে একদম সাহস নিয়ে এবং কনফিডেন্স তুমি ধরে রাখতে পারো, বুঝছো? তাহলে এই দিন আমি কি করছিলাম, আমি হচ্ছে পড়া তো মোটামুটি শেষ ছিল, তবে আমার মনে হচ্ছিল ইংরেজি কিছুটা বাকি, আমার কিছুটা গ্যাপ আছে। তো আমি এই দিন যেটা করছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে ভোকাবুলারি যে পার্টগুলো আছে এগুলো, বিসিএসের প্রশ্নগুলো একটু দেখছিলাম, জিকে একটু দেখছি বিসিএসের প্রশ্নগুলো, বায়োলজি কিছু ছক ধরো আমার খেয়াল থাকে না, ভৌগোলিক যেটা আছে ধরো একদম লাস্টের চ্যাপ্টারটা বোটানির, ওগুলো একটু ছক দেখছিলাম, যে ছকগুলো খেয়াল থাকে না বা ওগুলো থেকে আগে প্রশ্ন আসছিল, এগুলো একটু দেখছিলাম বিকালের মধ্যে। তাহলে তার পাশাপাশি আমি একটা ইউনিক কাজ করছিলাম। এই ব্যাপারটা কি একটু বলি। তোমার যে যেখানে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা সেন্টার হচ্ছে, তুমি যেটা করবা, ধরো একটা স্কুলে, আমার যেমন ছিল কি মতিঝিল আইডিয়াল স্কুলে, তো আমার আরামবাগ থেকে মতিঝিল আইডিয়ালে দূরত্ব ছিল 15 মিনিট। তো আমি একটা ফ্রেন্ড সহ আমার দুপুরবেলা, পরীক্ষা আগের দিন, বুঝছো, দুপুরবেলা গিয়ে ওই স্কুলটা ভালো মতো বাইরে থেকে দেখে আসলাম, যেহেতু ঢুকতে দিবে না। তো তুমি যেটা করতে পারো, হয়তো বা তার আরও একদিন আগে যে দেখে আসতে পারো। মানে হচ্ছে কি, তোমার পরীক্ষার যে সেন্টারটা, এটা যে তোমার কাছে পরিচিত মনে হয়। তুমি হঠাৎ করে প্রথম দিন একটা নতুন জায়গায় গেলা, তুমি তখন কোনো কিছু ছিল না, তোমার একটু কিন্তু ভয় লাগা চান্স আছে, বুঝছো। তাহলে কনফিডেন্সটা একটু হলে তোমাকে আগায় রাখতে হবে। যে বলছিলাম 599 জনের থেকে আগায় রাখতে হবে, তাহলে তোমাকে কী করতে হবে বলো তো? তুমি তোমার আব্বু আম্মুর সাথে হোক বা কোনো ফ্রেন্ডরা সহ হোক, গিয়ে তোমার যেখানে সেন্টার আছে ওটা একটু ভালো মতো দেখে আসবে বাইরে থেকে, যে রাস্তাটা এমন এভাবে যেতে হয়, যাতে পরীক্ষার দিন কোনো কনফিউশন না থাকে। এক 2 নাম্বার হচ্ছে, ওই দিন আমি তো কোনো পড়াশোনা বাদ রাখিনি, তবে আমি তোমাদের অনেক আগে থেকেই বলছিলাম একটা ভুল খাতা মেনটেন করো। মানে যে খাতায় তুমি এতদিন যা ভুল করেছো বা কোচিংয়ের পরীক্ষা তোমার যেখানে বারবার ভুল হয়েছে, ওই খাতায় লিখে রাখবা। তো তোমরা যারা এই খাতাটা মেনটেন করেছো, পরীক্ষার আগের রাতে বা ধর সন্ধ্যার দিকে তুমি ওইটা একটু দেখবা। আমি ওই কাজ করছিলাম। ধর আমি তখন কি করলাম, একটু একটু করে দেখা শুরু করলাম যে ভুল খাতায় আমি এইসব ভুল করছিলাম, প্রশ্ন লেখা থাকতো, পাশে উত্তর লেখা থাকতো। তোমাদের যাদের এটা নাই, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তুমি যে কোচিংয়ের ভুল দাগায় রাখো, তাহলে ওটা একটু দেখতে পারো। মানে ওখানে রাতেরবেলা কোনো পড়াশোনাই করার দরকার নেই, আমার কথা হচ্ছে এটা, খুব বেশি পড়াশোনা করার দরকার নাই। এরপর আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে পরীক্ষার আগে আমরা সবাই আত্মীয় স্বজনের দোয়া নিই, ফোন দিই। তো আমি ওটা সবসময় করতাম। তো মেডিকেল ভর্তি পরীক্ষার
আগের রাতে আমি তো বললাম আমি টেনশন ফ্রি থাকার চেষ্টা করছিলাম একদম পুরো দিন, মানে প্রিভিয়াস ডে এক্সামে পুরো চিল, যে কালকে আমার কোনো এরকম কোনো এক্সামই নেই। এরকম এক্সাম আমি কোচিংয়ে কত হাজারবার দিছি, কত এক্সাম দিছি, তাতে কি সমস্যা, একটা পরীক্ষা আসবে যাবে শেষ, এইরকম মাইন্ডসেট নিয়ে থাকবা এখন থেকে, বুঝছো? তোমার ভাগ্যে যা আছে সেটাই হবে, তোমার চেষ্টা করা লাগবে, তুমি এখন যা করবা শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চাবা, নিজের পড়াগুলো ভালো মতো এই কয়েকদিনে রিভিশন দাও, আর পরীক্ষা আগে রাতে পরীক্ষা নিয়ে কোনো টেনশনই নিবা না। প্রশ্ন যদি কঠিন হয় সবার জন্যই কঠিন হবে, এটা আগে মাথায় রাখবা ওই দিন থেকেই, বুঝছো? আচ্ছা, তো আমি যখন আত্মীয় স্বজনকে কল দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে আমার মধ্যে সিরিয়াসনেস চলে আসতেছে, না আমি যখন একজনকে বলতে যাচ্ছি তখন একটু সিরিয়াসনেস চলে আসে। তো আমি যেটা করলাম, আমি আব্বু আম্মুকে কল দিয়ে বললাম, ধরো আমি তখন কিন্তু আব্বু আমার কাছে আসেনি, আব্বু হচ্ছে সকালবেলা আসছিল আর আম্মু হচ্ছে এলাকাতেই ছিল। তো আমি আব্বুকে বললাম যে আব্বু আম্মুকে বললাম আমার তো সমস্যা হয়ে যাচ্ছে, পরীক্ষার কথা বললে একটু ভয় ভয় লাগতেছে, তোমরা একটু আত্মীয় স্বজনকে বলো, তোমরা এই দোয়া নিয়ে নাও, সমস্যা নেই। তো তোমরা যদি এটা তোমাদের যদি এরকম সমস্যা হয় তাহলে তোমরা এই কাজটা করতে পারো, জাস্ট বলে রাখলাম। এরপর অবশ্যই পরীক্ষার আগের রাতে একটা কমন সমস্যা হচ্ছে ঘুম ধরে না ভাইয়া। তো এই তানিম ভাইয়া তোমাকে আসছে এরকম ইউনিক স্ট্র্যাটেজিগুলো এই ভিডিওতে বলতে। তো আমার একটা ইউনিক স্ট্র্যাটেজি ছিল ঘুম ধরা নিয়ে। আমি যেটা করছিলাম বুঝছো, পরীক্ষার আগের রাতে ধরো ঘড়িতে বাজে এখন 9টা, আমি ওই সময় যেটা করলাম ঘড়িতে টাইম বাড়াই নিয়ে গেলাম হলো 11টাতে, বুঝছো? তো আমার সামনে ধর টেবিলগুলোকে ওইটা করে রাখছি, তো আমি যখন বারবার তাকাচ্ছি দেখি যে 11 ধর বাজতেছে 9:30, আমি দেখতেছি 11:30 বাজে। আমি ওই সময় কিন্তু রাত 1টা দিয়ে ঘুমাতাম। তাহলে যখন ধরো রাত 11টা বাজে তখন আমি কি করলাম, তখন আমি দেখতেছি ওখানে 1টা বাজে, আর আমি এই 2 ঘন্টা একটু ঢুলু ঢুলু ভাব চোখে নিয়েছিলাম, যে যাতে আমার ঘুম আসতেছে এরকম বোঝাচ্ছিলাম শরীর ক্লান্ত, আমার ঘুম আসতেছে, আমি ঘুমায় পড়বো। এইরকম দেখা গেল যে 11টার মধ্যেই আমার ঘুম ভাব চলে আসলো, আমি সুন্দর মতো পড়ে আল্লাহর রহমতে ঘুমাইতে পারছিলাম। তো এই টেকনিকটা তোমরা অবলম্বন করতে পারো। আর একটা ভালো মানে তোমার মনকে কিন্তু ভুল বোঝাইতে হবে যে তোমার আসলেই 1টা বাজে, বা তোমার যে ঘুমের টাইম যদি রাত 3টাও হয় তুমি চেষ্টা করবে ভাবে টাইম আগায় দিতে। তো চেষ্টা করো তোমার পরিবারের যে সদস্য আছে, যেমন ধরো আমার তো রুমমেট ছিল, তো আমি রুমমেটকে বলছিলাম যে তুমি কি একটা কাজ করবা, মানে আমি বলছিলাম এখন কি এখন কয়টা বাজে টাইম সেট করে দেওয়ার পর ও বলে 9টা, আমি বললাম না এখন 11টা বাজে। তারপর ধরো ওরে বললাম যে মানে এমনি ইশারায় বুঝাইলাম এরকম, তখন ও বুঝে ফেলছে, তখন বললো হ্যাঁ এখন আসলে 11টা বাজে, তোমার কিছুক্ষণ পর ঘুমাইতে হবে, তুমি প্রিপারেশন নিতে থাকো, বুঝছো? তাহলে এইভাবে তোমার আব্বু আম্মু যদি থাকে তাদেরকেও বলো তোমাকে এসে যাতে মাঝে মাঝে বুঝাই দিয়ে যায়, মানে তোমার মাইন্ডকে যাতে ভুলাই দেয় টাইমটা, এটা করতে পারো। আর একটা ইউনিক স্ট্র্যাটেজি হচ্ছে পরীক্ষার আগের রাতে ধরো তোমাকে তো আমরা অনেকগুলো প্র্যাকটিস শিট দিচ্ছি বা বিভিন্ন কোচিং থেকে তোমার পাইছো, তাহলে এখানে তুমি যে কোনো একটা কোচিংয়ের প্র্যাকটিস শিটটা নিবা, মানে মডেল টেস্ট এখানে 100টা প্রশ্ন আছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের অনুরূপে, নিয়ে যেটা করবা তুমি ওখানে, আচ্ছা আমরা নাইট বিফোর দ্য এক্সামে আসছি, হ্যাঁ ওখানে যেটা করবা তুমি ওইটার সলভ করবা। সলভ করা বলতে তুমি গোল ভরাটও করতে পারো, শূন্যস্থান পূর্ণ করতে পারো, সরি শূন্যস্থান পূর্ণ না, মানে তুমি টিক দিয়ে যেতে পারো, মানে তোমার মতো জাস্ট। এটা কেন ভাইয়া, কালকে যে পরীক্ষাটা হতে যাচ্ছে এটা যাতে তোমার কাছে কোনো নতুন কিছু না, তুমি এটা কালকের একদম রাতেই ধরো এইরকম পরীক্ষা দিয়ে আসছো, এটা কিন্তু অ্যান্সার মিলাবা না, শুধুমাত্র পরীক্ষা দেবা, কারণ অ্যান্সার মিলালে যদি ভুল হয় একটু কনফিডেন্স ডাউন হওয়ার সম্ভাবনা আছে। আমার কথা কি, তুমি সর্বোচ্চ কনফিডেন্স কীভাবে নিয়ে পরীক্ষা হলে যাবা এটাই ভিডিওটা তোমাকে ইনশিওর করবে। তাহলে তুমি ওখানে জাস্ট ওইভাবে রেখে দিবা, তারপর সুন্দর মতো ঘুমিয়ে যাবা। অবশ্যই নামাজ পড়বা, তাহাজ্জুদ পড়তে পারলে পড়তে পারো, কোনো সমস্যা নেই, বা ওই তাহাজ্জুদ যেহেতু তোমার আগেই ঘুমাচ্ছ, যদি টাইম না হয় তাহলে তুমি যেটা করবা তুমি নফল নামাজ পড়ে ঘুমাবা। তাহলে অবশ্যই ফজরের নামাজের আগে উঠবা, আমি ওইটাই করছিলাম, ফজর আজানের আগেই উঠে গেছিলাম, তা ফজর নামাজ পড়লাম। তারপর ধরো সকালবেলা, এবার আসি পরীক্ষার সকালে। পরীক্ষা যেহেতু 10টায়, অবশ্যই আমাদের 7:30-8টার মধ্যে বের হয়ে রওনা দেওয়া লাগে। আর তাহলে আমি কি করছিলাম এই 2 ঘন্টা, ধরো 2 ঘন্টায় আমি খুব বেশি কিছু পড়াশোনা করি নাই, ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে একবার উল্টাচ্ছিলাম, তো ভাগ্য ভালো যে মানে যেটা উল্টাইছিলাম বুঝছো ওখান থেকে একটা প্রশ্ন হুবহু চলে আসছিল পরীক্ষার সকালে, যেটা উল্টে গেছি, কোনো সমস্যা নেই। এখন আমার কথা হচ্ছে পরীক্ষার সময় আমাদের কমন একটা টেন্ডেন্সি থাকে খালি পেটে পরীক্ষা দেওয়া, এটা একটা বড় ধরনের ভুল। এইরকম অ্যাডমিশন পিরিয়ডে মেয়েদের এই ভুলটা অনেক বেশি হয়, আর ছেলেদেরও হয়। আমি আসলে খাইতে পারতাম না, কিন্তু পরবর্তীতে পরীক্ষা হলে নর্ডেমের সাথে এত পরীক্ষা দিছি, অ্যাডমিশন ফেসে এত পরীক্ষা দিছি যে পরীক্ষা আগে খাওয়া ছাড়া উপায় নেই, তাই না? এরকম অভ্যাস হয়ে গেছিলো যে পরীক্ষা আগে খেয়েই পরীক্ষা দিতে যাওয়া। তো তোমাদের সাথে এটা অভ্যাস না থাকে, বিশেষ করে মেয়েদের দেখা যায় কি অনেকেই দেখবা পরীক্ষা হলে গিয়ে অজ্ঞান হয়ে যায়, খালি পেটে কখনোই যাবা না। এই পরীক্ষায় তুমি যেটা করতে পারো, তোমার যদি খাওয়ার একদম ইয়া না থাকে, তুমি 2টা জিনিস এনশিওর করবা, একটা মিষ্টি জাতীয় কিছু খাবা, মিষ্টি মানে ওই যে রসগোল্লা খাইতে হবে এমন কিছু না, তুমি একটু হালকা মিষ্টিও খাইতে পারো, পায়েস খাইতে পারো, তারপর তোমার যেটা ইচ্ছে মিষ্টি জাতীয় কিছু। আমার এক রুমমেট ছিল লাহেন, ও হচ্ছে শুধু চিনি খেয়ে পরীক্ষা দিয়েছিল আর মিষ্টি খেয়ে, বুঝছো? এইরকম মানে তোমার মিনিমাম একটা সরকার জাতীয় কিছু খেতে হবে যেটা গ্লুকোজ সাপ্লাই দিবে। পারলে তোমার যেটা করতে পারো, গ্লুকোজ চকলেট পাওয়া যায়, ওটা রাস্তায় খেতে খেতে যাবা, তাহলে তোমার ব্রেন নিয়ে কী দরকার, ব্রেনের দরকার হচ্ছে গ্লুকোজ।
তাহলে এটা কিন্তু ইনশিওর করতে হবে। আর আমাদের নর্ডে নাজমুল স্যার বলতেন যে পরীক্ষার আগে যদি তুমি কিছু খাইতেও না পারো, তুমি একটা চকলেট খাবা। চকলেট বলতে কিন্তু লজেন্স বা ক্যান্ডি না, চকলেট বলতে আমি বোঝাচ্ছি যে ধরো তোমার ডেরি মিল্ক বা কিটক্যাট টাইপ যেগুলো একদম দামি ভালো ওগুলো, কারণ চকলেট কী করে, চকলেটে তোমার মস্তিষ্কে একটা গ্লুকোজ সাপ্লাই দেয়, বুঝছো। তারপর আমার আরেকটা স্ট্র্যাটেজি আছে, সেটা কি, আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে গেছি আমি কোনো মেডিকেল ক্যান্ডিডেটের সাথে বিবাহ দিতে চাই, মানে যার মেইন টার্গেট হচ্ছে মেডিকেল, তাদের সাথে বিবাহ দিতে চাইনি। তাহলে আমি যেটা করছি, আমার কিছু ফ্রেন্ডের সাথে গেছি ধরো যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট, ওরাও চিলে আসে, কারণ ওরা তো ওইরকম পড়াশোনা করে আসে নাই, আমিও চিলে, যে আমিও ভাবছি যে আমিও ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট, আমার তো প্রিপারেশন মোটামুটি আছে, না থাকলে সমস্যা নাই। মেডিকেল ভর্তি পরীক্ষা কোনো কিছুই না, এটা হচ্ছে জাস্ট এমনি আমি পরীক্ষা দিতে আসছি, মানে সেন্টার দেখতে আসছি আর কি, ঘুরতে আসা যেটা বলে। তো এইভাবে তুমি যদি মাইন্ডসেট করো একদম মেন্টালি ফ্রি থাকবা। আর পরীক্ষার সময় অবশ্যই তোমার অ্যাডমিট কার্ড এগুলো সব ভালো করে তো নিবাই, পাশাপাশি দেখবা তোমার সেন্টারটা আগে ভালো করে দেখে নিবা, বুঝছো। আমার এমনও হয়ে গেছে, ওই যে বললাম আগের দিনেই তুমি যদি সেন্টার দেখাসো এটা নিয়ে কোনো কনফিউশন থাকে না। বাট একটা ছেলে দেখলাম, ধরো আইডিয়াল কলেজ আছে দুইটা, এটা হলো মুগদা আইডিয়াল, মতিঝিল আইডিয়াল, ওর পড়ছে হলো মুগদা আইডিয়ালে, ও চলে আসছে মতিঝিল আইডিয়ালে। গ্যাপ ছিল কত, এখান থেকে এখানে যেতে মিনিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগে। তো ওই ছেলেটা ধরতে পারছে হলো ভর্তি পরীক্ষা ধরো আধা ঘন্টা আগে। তো এই মুহূর্তে যাওয়া আর আধা ঘন্টা পর ঢুকতেই দেয় না এমন অবস্থা, বুঝছো। অনেক পরীক্ষা হলেই ঢুকতে দেয় না, এই ব্যাপারে কর্তৃপক্ষ খুবই কড়াকড়ি। তাহলে দেখো এইরকম ভুল হয়ে যেতে পারে, তাহলে এইটা কখনই করবা না, একদম সেন্টারের নাম ভালো করে দেখে নিবে। আর পরীক্ষা হলে অবশ্যই কোনো ঘড়ি ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না, আমাদের বেলায় পানি বোতল নিয়ে ঢুকতে দেয়নি আমাদের সেন্টারে। তাহলে এখন আমি তোমাকে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছাই দিলাম। এবার আসি এক্সাম হলের স্ট্র্যাটেজিতে। ধরো এক্সাম এখনও শুরু হয়নি, তার আগে কি করব। তুমি পরীক্ষা হলে ঢুকলা ধরো 45 মিনিট 1 ঘন্টা আগে, তাহলে এই সময়টা কী করবা। সবচেয়ে কমন ভুল যেটা হচ্ছে, আমি বারবার ইনশিওর করে দিচ্ছি, এই ভুলটা কখনোই করবা না। মানুষজন যেটা করে, পরীক্ষা হলে যায়, যে সিটে ভাই জবুথবু হয়ে বসে, মাথায় নীল ডাউন করে, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। মানে ধরো তোমার রুমটা এত নিস্তব্ধ, কেউ কারোর সাথে কথা বলে না, তুমি তোমার নিজের বুকের যে দ্রিম দ্রিম শব্দ আছে না, এটাও শুনতে পারবা। তোমার এমনিতেই নিজে থেকে ভয় চলে আসবে, এটা অবশ্যই কাটাইতে হবে। তাহলে এটার উপায় কী, ওই যে বললাম তোমার কিছু যে ফ্রেন্ড সার্কেল ওই সেন্টারে পড়ছে, এদের সবার সাথে তুমি একটা সংযোগ রাখবা। তাহলে আমার রুমে কেউ পড়ে নাই, বুঝছো, বাট আমি দেখলাম আমার আশেপাশে সবাই মেয়ে, কাউরে তো আমি চিনি না। পিছনে একটা নর্ডের ছেলে ছিল, ও একদম যৌথ হয়ে অবস্থা। আমি ওরা বললাম যে চল আমরা একটু ওয়াশরুমে যাই, ও ওয়াশরুমেও যাবে না। তারপর ধর আমি ওয়াশরুমে বের হইলাম, যে আমি ইচ্ছে মতো চিল করে ঘুরে বেড়াচ্ছি, মানে টিচার আসা আগ পর্যন্ত একদম 15 মিনিট আগ পর্যন্ত আমি এই অবস্থাতেই ছিলাম। কারণ সেটা হচ্ছে কি, তুমি যখন এই সময় 45 মিনিট আধা ঘন্টা থাকবা, তুমি তোমার বড় ভাইদের জিজ্ঞাসা করো, এদের টেনশনটা ওই জায়গা থেকেই শুরু হয়। যখন পরীক্ষা হলে যায় 45 মিনিট ধরে বসে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না, নিজের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ঘুরতে থাকে। চেষ্টা করবা এরকম চিন্তা না আনতে। যেমন ধরো আমি ওই সময় আমার ফ্রেন্ডদের সাথে গল্প করলাম, এমনি খোঁজখবর নিলাম আর কি, যা চিন্তা এদের ফ্রেন্ড, যে তোদের ইঞ্জিনিয়ারিং কী অবস্থা, এইসব পরীক্ষা তো দিচ্ছিস, ও ভালো করতেছে, ইনশাআল্লাহ তুইও ভালো করবি, টপের দিকে থাকবি। ওরা বললো যে মামা তুই এটা ভালো করবি। আমি বললাম আরে কোনো সমস্যা নেই, এটা কোনো এক্সাম হলো নাকি এরকম। তাহলে আর আরও দু একটা ফ্রেন্ড ছিল যারা মেডিকেল, ওরা ভয় পাচ্ছিল অনেক। আমি বললাম দেখ দোস্ত, এটা কোনো চিন্তা করার কিছু নাই, তুই জাস্ট তোর ফোকাসটা ধরে রাখ, এটা কোনো পরীক্ষা না, তুই কত পরীক্ষা দিছিস, পরীক্ষায় কোচিংয়ে দিছিস, কত জায়গায় দিছিস। ও একটু সাহস পাইলো। তো ইনশাআল্লাহ তুমি নিজেও চেষ্টা করবা যে তোমার নিজের মাইন্ডসেট যেমন ধরে আসে, পাশাপাশি ফ্রেন্ডদেরও যাতে ভালো মতো পরীক্ষা দিতে পারে। তো অন্যজন যদি ভালো কিছু করো, তো আল্লাহ তোমাকে অবশ্যই এটা প্রতিদান দিয়ে দিবে। তাহলে ধরো এক্সাম হলে 15 মিনিট পর্যন্ত আবার চলে আসলাম, আমি বসলাম, টিচাররাও চলে আসলেন, গাইডলাইন দিল যে প্রশ্ন ছেড়া যাবে কি না। আমাদের রুমে হয়তো বা মনে হয় শীতে দিছিল, তো যদি শীতে না দেয় তাহলে ছেড়ার দরকার নেই কোনোভাবেই। আর পরীক্ষা শুরু করার আগে অবশ্যই তুমি কি করবা, নামাজ তো পড়ে গেছে। ও হ্যাঁ, সকালবেলা তুমি ওই যে মনে ইচ্ছা পূরণের জন্য একটা নামাজ আছে, ওটা পড়ে যেতে পারো, ইউটিউবে দেখে নিও। আর তারপর অবশ্যই নফল নামাজ পড়বা, উজু অবস্থায় পরীক্ষা হলে ঢুকতে পারো। আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম, তো এই জন্য বললাম, উজু মনে হয় ছিল না ওই সময়। যাই হোক, তোমার দোয়া দৌড় শরীফ আয়াতুল কুরসি পড়ে আমি পরীক্ষা শুরু করছিলাম, তুমি ওইটাই করতে পারো, এটা তোমার ইচ্ছা আর কি। আর তারপর ধরো তোমাকে প্রশ্নপত্র দেওয়া হলো, তুমি তখন রোল নাম্বার ফিল আপ করবা। রোল নাম্বার ফিল আপ করতে গিয়ে যেটা আমাদের ভুল হয়, আমরা ভুল রোল নাম্বারটা ফিল আপ করি। এই জন্য আগে যেটা করবা, তোমার আগে একদম রেজিস্টার নাম্বারটা ভালো মতো লিখবে, তারপর একটা পেন্সিল দিয়ে ফোটা ফোটা দিবে যে জায়গাটায়, ওটা আবার মিলাবা। মিলানোর পর তুমি কি করবা, তখন কলম দিয়ে পূরণ করবা। তারপর টিচারকে ডেকে টিচারকে বলবা যে ম্যাম একটু ভালো করে চেক করে দেখেন তো এটা আসলে ঠিক কিনা, ঠিক হয়েছে কিনা। উনি যখন চেক করে দেখবে তোমার, তখন তাহলে ওনার দ্বারা একবার চেক করে হয়ে গেল। আচ্ছা, এবার আসি আমাদের এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে। তাহলে এক্সাম হল স্ট্র্যাটেজিটা কীরকম হবে, এখানেও একটা বড় স্ট্র্যাটেজিক গ্যাপ থেকে যায় অনেকজন। আমি এখানে একটু ক্লিয়ার করে দিই ব্যাপারটা আসলে কি তুমি জানো।
এই মেডিকেল অ্যাডমিশনে কয়টা প্রশ্ন থাকে? 100টা প্রশ্ন। প্রশ্ন কিন্তু অন্য অ্যাডমিশন টেস্টের মতো না। আমি বলি মেডিকেল আর ডেন্টাল হচ্ছে তোমার এখানে মাথা খাটানোর একটা বড় স্কোপ আছে। ব্যাপারটা আসলে কি, এখানে তোমার অনেকটাই মেমোরাইজিংয়ের উপর যেমন নির্ভর করে, তোমার মাইন্ডসেট ধরে রাখাটা অনেক বেশি এখানে গুরুত্বপূর্ণ। তুমি দেখবা বুয়েটে, ঢাবিতে সব জায়গায় আমি এক্সাম দিছি, ওখানে প্রতিটা সেগমেন্ট আলাদা থাকে, যেটা ফিজিক্স, তোমার ফিজিক্সের উপর প্রশ্ন, কেমিস্ট্রির উপর প্রশ্ন। বাট মেডিকেল এটা অনেক ভ্যারিয়েশন হয় প্রশ্নগুলো। ধর তোমারটা প্রথমটা জুওলজি, পরেরটা কেমিস্ট্রি, এইরকম। তো কখনোই হতাশ হওয়া যাবে না, প্রশ্ন দেখেই ভয় পাওয়া যাবে না। তুমি মনে রাখবা আমি যেটা বলছিলাম পরীক্ষা আগে, আমি এই দোয়া করে আবার শুরু করছিলাম যে আল্লাহ, আমি একদম পুরোপুরি নিজেকে তোমার উপর সোপর্দ করে দিচ্ছি। আমার এই পরীক্ষা যা তোমার ব্রেনের দায়িত্ব তুমি নিয়ে নাও, আমার মাথায় যা আসবে তুমি যা মাথায় দিবা আমি সেটাই দাগাবো, বুঝছো? কারণ এই এক্সামে কখনোই নিজের উপর প্রেশার নেওয়া যাবে না। এটা দিয়ে শুরু করলাম। তাহলে এমন হতে পারে যে প্রথমে তুমি প্রথম প্রশ্নটা পারতেছো না, দ্বিতীয়টা পারতেছো না, ধর প্রথম 5টাই পারো নি, আমি প্রথমে 5টার মধ্যে 2টা পাইনি, মানে 2টা আমার কঠিন লাগতেছিল। এখানে কোনো ভয় পাওয়া যাবে না। বেশিরভাগ অ্যাডমিশনের শিক্ষার্থী যেটা করে, যারা যেখানে আটকাচ্ছে ওরা ওইটাই বারবার ঘষা মাজা করে, বুঝছো? ওখানেই চিন্তা ভাবনা করে, এরকম করা যাবে না। তুমি মাথায় রাখবা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন যতই কঠিন হোক না কেন, মিনিমাম 60টা প্রশ্ন তোমার বই থেকে মোটামুটি হুবহু চলে আসবে। তাহলে আমার প্রথম তাকে থাকবে এক চান্সেই 60টা প্রশ্ন দাগায় দেওয়া। তাহলে প্রথমে আমি যেটা করছিলাম, প্রশ্নটা পাওয়ার পরই তোমার 1 থেকে 100 পর্যন্ত গিয়েছিলাম। কীভাবে গিয়েছিলাম? আমি প্রথম আধা ঘন্টায় মোট 67টা প্রশ্ন একদম শিওরলি দাগাইছি। এগুলো বই থেকে হুবহু, আমার কোনো চিন্তা ভাবনা করা লাগেনি, প্রশ্ন দেখা মাত্রই আনসার মাথায় চলে আসছে। এই ধরনের প্রশ্ন আমি 67টা প্রথমে দাগাই দিলাম প্রথম আধা ঘন্টায়, ঠিক আছে? আর প্রশ্ন দাগানোর সময় যেটা করবা, ধরো এখানে প্রশ্নপত্র আছে, তারপর এখানে তুমি ওএমআর যদি ছিটতে পারো ছিলা, না হলে তুমি প্রশ্নে একবার আঙ্গুল দিবা, এখানে একটা আঙ্গুল দিবা, মানে এখানে দাগাবা, বুঝছো? তাহলে যেটা হয় ভুল হওয়ার চান্স নেই। ধরো এখানেও 7, তুমি এখানে 7 নম্বরের দাগ দিলা, এখানে দেখতেছো 7-এর গ, তাহলে 7-এ গতে আঙ্গুল দিবা। তাহলে এখানে বলবা, মনে মনে বলতে থাকবা যে 7-এর গ, এখানে 7 দেখে গতে দাগাই দিবা, চেক করে করে। এইরকম ভুলভাল দাগাইও না, বুঝছো? ভুল দাগালে যেটা হয় অনেক সময় টেনশন চলে আসে। আর যদি কোনো কারণে ভুলও দাগাও তাহলে এটা নিয়ে কোনো প্যারা নেই, বুঝছো? আচ্ছা, তাহলে এটা ভাইয়া, এইটার গুরুত্বটা আসলে কি? তবে অ্যাডমিশন টেস্টে তুমি ইজি প্রশ্ন ভুল করো, চান্স মিস যাওয়ার একটা ভুল থাকে, মানে একটা সমস্যা হয়ে যায়, চান্স মিস যাওয়ার অনেক একটা সম্ভাবনা থাকে। তাহলে আমার এই ইজি প্রশ্নগুলো কখনো ভুল করা যাবে না, এগুলো ছেড়ে আসা যাবে না। তারপর তুমি বাকি 15 মিনিটে, ধরো তোমার 45 মিনিট, মানে 30 মিনিট থেকে 45 মিনিট, এই সময়টায় কী করবা? এই সময়টায় ধরো যেগুলো কিছু প্রশ্ন তোমার 50-50 চান্স মনে হচ্ছিল, তারপর কিছু প্রশ্ন আছে তোমার মনে হচ্ছে যে আমার একটু মানে প্রথমে মাথায় আসনি, এখন একবার দেখলে মাথায় আসতেছে যেগুলো, ওগুলো দেখাই দিবা। তো আমি এভাবে প্রায় 89টা দেখাইতে পারছিলাম। তারপর ধর হাতে থাকলো 15 মিনিট। আর এগুলোতে হচ্ছে কিছু প্রশ্ন আমার একদমই খেয়াল আসতেছে না, কনফিউজ মনে হচ্ছে। তো তারপর তোমার আরও কিছু আছে যে কনফিউজ মনে হচ্ছে, তারপর ধরো একদমই জানি না, এরকমও কিছু প্রশ্ন আছে। এখন তাহলে এই 15 মিনিট আমি কী করছিলাম? তো আমাকে বিভিন্ন ভাইয়ারা বলছিল এটা, যে তুমি যদি ঢাকা মেডিকেলে চান্স পাইতে চাও, তোমাকে অবশ্যই একটু রিস্ক নিয়ে খেলতে হবে, বুঝছো? মানে ঢাকা মেডিকেলে চান্স পেতে গেলে কতটা আসলে দাগানো উচিত। আমি দাগাইছিলাম তোমার 99টা, আর আমার যারা ফ্রেন্ড ছিল ওরা সবাই প্রায় 95+ দাগায় আসছে। তো তুমি চেষ্টা করবা, একদম প্রশ্ন আবার কঠিন, ধরো এক্সট্রিম কঠিন হইলো, তুমি ধরো 70টাও একদম ইজি শিওর না, তুমি ওখানে যদি 95টা দাগাইতে চাও, অবশ্যই অনেক নেগেটিভ মার্কিংয়ের চান্স আছে, তাহলে এটা আবার করবা না। যারা ঢাকা মেডিকেলেই পাইতে চাও তাদের কথা বলতেছি, যে তুমি 1-2 দিন ভালো করে পড়াশোনা করছো, ওখানে যে তুমি রিস্ক নিতে ভয় পাচ্ছ, আমি তানিম ভাইয়া বলতেছি তুমি রিস্ক নাও। কেন নিবা? ধরো তুমি দাগাইলা 5টা, তো তার মধ্যে একটা হলে তো সঠিক হবে, একটাও যদি সঠিক হয় তুমি দেখো এখানে কি নেগেটিভ মার্কিং যেটা ছিল ওটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, বুঝছো? মানে বাকি 4টা ভুলের জন্য যে নেগেটিভ মার্কিং ছিল ওটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তার মানে তুমি 5টা সে আসলেও যে কথা হতো, তোমার যদি 4টা ভুল হয়, একটা যদি সঠিক হয় তাহলে একই কথা। বাট তুমি যে আরও একটু বেশি ঠিক করো, ধরো 5টার মধ্যে 3টা বা 2টা ঠিক করলো, তাহলে দেখো তোমার কিন্তু নাম্বার বাড়তেছে। ঢাকা মেডিকেল মানুষ পায় কেন, বুঝছো? এই কারণেই পায়। তুমি যখন একটু বেশি দাগাবে, একটু রিস্ক নিয়ে যখন খেলবা, ওগুলো তো তোমার একটা এতদিন যে পড়াশোনা করছো ভালো মতো, একটা কনফিডেন্স আছে না, তো দেখা যায় ওইটাতেই সঠিক হয়ে যায়। তাহলে আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করি, আমার ভুলটা যেটা, আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে 3টা প্রশ্ন আমার একদম জানা ছিল যে এটা অ্যান্সার এইরকম হবে, মনে হচ্ছিল বারবার। বাট আমি ওই সময় কী করলাম, একটু বেশি চিন্তা ভাবনা করে অন্যটা দেখাই দিলাম, পরীক্ষা দিয়ে এসে দেখি যে ওই 3টাই আমি ভুল করছি, বুঝছো? তো এটা কখনো করবা না। মানে আমি এটা জিনিস তোমাকে, এটা তো কখনো 100% শিওর বলা যায় না, তবু আমি বলি যে তোমার প্রথমে যে মাথায় আসবে, তোমার যারা মেডিকেল অ্যাডমিশন ক্যান্ডিডেট, যারা দিন পড়াশোনা করছো, তোমরা তো অবশ্যই এই লাইনগুলো ধরো মিনিমাম 2-3 বার করে পড়ছো, তাই না? ধরো ওখানে যে ভুলে গেলা, প্রথমেই যেটা মাথায় আসবে চেষ্টা করবো ওইটাই দেখায় দিতে, বুঝছো? কারণ যেটা হয়, প্রথমে যেটা আমাদের চিন্তায় আসে ওটা অনেক সময় সাবকনসিয়াস মাইন্ড থেকে চলে আসে হুটহাট, তো দেখা যায় ওইটাই আসলে সঠিক। তুমি এতদিন যখন পড়ছো, ধরো মাথায় নেই, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে চলে আসছে যে ওইরকম কিছু একটা পড়ছি, কিছু পড়ছিলাম, এরকম একটু মনে পড়তেছে, যেটার সাথে মিল আছে বেশি, ওইটা দেখা দেওয়ার ট্রাই করবা। এটাতে ভুল হওয়ার চান্স অনেক বেশি কম থাকে। মানে আমি আমার নিজে ভুল থেকে বললাম, এটা যে সবসময় হবে কি না এটা আমি পুরোপুরি বলতে পারতেছি না, তো এইটা বেশি এফেক্টিভ আর কি।
আর তারপর 5 মিনিট তো তুমি ধরো এমনি রিভিশন দিলা, এভাবে আর কি এমনি পরীক্ষা সুন্দর মতো দিয়ে খাতা রেখে দিলা। এটা হচ্ছে তোমার পরীক্ষা যে আরও আগে শেষ হয় আরও আগে ভালো, কোনো সমস্যা নেই। আমাদের বেলা প্রশ্নটাতে একটু হার্ড ছিল, এই জন্য আমি অত তাড়াতাড়ি যে একদম শেষ করে বসেছিলাম এরকম না, পুরোপুরি আগে শেষ করতে পারি নাই। তো এটাই হচ্ছে আমার মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টের পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিলাম তোমাদের জন্য। ইনশাআল্লাহ তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তোমরা অনেক বেশি মাইন্ডসেটে আগায় যাবা অন্যদের থেকে। আরেকটা কথা, পরীক্ষার আগে তুমি যেটা করবা ডিপ ব্রিথিংটা প্র্যাকটিস করবা। ডিপ ব্রিথিং আসলে কি? ডিপ ব্রিথিং হচ্ছে ফোকাস বাড়ানোর একটা উপায়। ধর পরীক্ষা যখন শুরু হচ্ছে বা তোমার এখন থেকে যখন টেনশন হচ্ছে, তুমি একদম ধরো বসবা কাম হয়ে, তারপর শান্তশিষ্ট হয়ে বসবা, তারপর একটা কনস্ট্যান্ট স্পিডে নিঃশ্বাস নিতে থাকবা জোরে, মানে তোমার একটা টাইম ধরে, ধরো তুমি 4 সেকেন্ড ধরে নিঃশ্বাস নিবা, মানে একটা আছে 4 সেকেন্ড সাইকেলটা এরকম। ধর 4 সেকেন্ড ধরে আমি নিঃশ্বাস নিলাম, তারপর 4 সেকেন্ড আমি নিঃশ্বাসটা ধরে রাখবো, তারপর 4 সেকেন্ড বা 5 সেকেন্ড ধরে ছাড়বো। চেষ্টা করা যায় যে যত ধীরে পারি বা যত বেশি সময় পারি সেটা নিয়ে ছাড়ার। তারপর আবার 4 সেকেন্ড পর 5 সেকেন্ড পর আমি নিঃশ্বাস নিব। এটা তুমি ইউটিউবে সার্চ দিতে পারো, ডিপ ব্রিথিং প্র্যাকটিস। এটা প্যানিক অ্যাটাক তোমার সারাইতে হেল্প করে অনেক বেশি, বুঝছো? বা 4 সেকেন্ড সাইকেল লিখে সার্চ দিলেও ইউটিউবে পেয়ে যাবা। তো এটা একটু প্র্যাকটিস করতে পারো। এটা যেটা হয় ফোকাস অনেক বেশি বৃদ্ধি পায়, মনের মধ্যে যে অন্যান্য চিন্তাভাবনাগুলো ঘুরপাক খাচ্ছে, আমি পারবো কি না, এটা ওই সময় তাহলে তখন আর আসে না অত বেশি। তাহলে এটাও সবার শেষে বললাম যে এটা একটু অ্যাড করলাম, তোমরা এটা করতে পারো। আমিও নিজে এটা করে আসছি অ্যাডমিশন টেস্ট থেকে। তারপর তো অবশ্যই তোমাদের সবার জন্য শুভকামনা। আমার এই ভিডিওটা যদি তোমার জন্য ভালো লেগে থাকে অবশ্যই চেষ্টা করবা তোমার মধ্যে শেয়ার করে দিতে, ফ্রেন্ডদের মধ্যে তোমার প্রোফাইলে শেয়ার করতে। কেন? কারণ হচ্ছে তুমি বললাম তো, তুমি যদি এখন কোনো একটা মানুষের উপকার করো, তোমার মাধ্যমে যদি জানতে পারে, তাহলে ধরো ও যদি তোমার জন্য দোয়া মানে মর্যাদা অজান্তে থেকে তো একটা তোমার মধ্যে এটা কৃতজ্ঞতা চলে আসবে। পাশাপাশি ধরো ওই কৃতজ্ঞতাটাই আল্লাহর কাছে হয়তো তোমার জন্য দোয়া হিসেবে কারণ হতে পারে, বুঝছো? তো অন্যের ভালো করা তোমার এই সময় একটা অনেক বড় একটা গুণ, বুঝছো? আমাদের যেটা হয় অ্যাডমিশন টেস্টে আমরা অনেকটা হিংসাত্মক হয়ে যাই, তো এটা কখনো করবা না, নিজের মধ্যে হিংসা রাখবা না। কে কারো মানে যার ভাগে যেটাই আছে ওটা আল্লাহর দান, এটাই মনে রাখবা। আমি যেটা করছিলাম আমি সবসময় দোয়া রাখতাম যে আল্লাহ আমার বন্ধুরা যাতে ভালো জায়গায় চান্স পায়। তো একটা হাদিস আছে যে কোনো মুসলমান যদি অন্য ভাইয়ের জন্য দোয়া করে তাহলে ফেরেশতারা তার জন্য দোয়া করে। তুমি দোয়া করবা কিনা সেটা ধরো যা যে করলা সেটা হয়তো কবুল হবে কিনা তার ঠিক নাই, বাট ফেরেশতারা যদি তোমার জন্য দোয়া করে তাহলে এটা অবশ্যই কবুল হওয়ার চান্স থাকে অনেক বেশি। তো আমি সবগুলো পরীক্ষাতে এইটা আসলে দেখছি যে আমি যখন বন্ধুদের জন্য দোয়া করতাম দেখা যাচ্ছে আলটিমেটলি আমার নিজেরই অনেক ভালো একটা রেজাল্ট আসতেছে। তো অবশ্যই বন্ধুদের জন্য প্রাণ খুলে দোয়া করবা, মানে তাই বলে এটা ভাববা না যে আমি দোয়া করতেছি আমার জন্য বাট বন্ধুর নামে, এরকম না, ওদের জন্য অ্যাকচুয়ালি মন থেকে দোয়া করবা। তো অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবা, আর চেষ্টা করবা এটা ভিডিওটা অনেকের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমরা তোমাদের বাবা মায়ের হাসি মুখ ফিরে আনতে পারবে। তার যে মানে মেডিকেলের সবুজ গালিচায় হয়তোবা তাদের সাথে তোমার দেখা হবে, হয়তোবা আমার সাথে ঢাকা মেডিকেলে দেখা হবে। সবার জন্য শুভকামনা জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।